আছে, চিন্তা নেই। দিদিকে আগে चमन के तख्त पर शाह कुल का तजम्मुल था। हजारों बुलबुलों की फौज थी, शोर था, गुल था। खिज़ां के दिन जो जा देखा, न था जज़ खार गुलशन में। दिखाता बाग़बान वो यहाँ गुंजा, यहाँ गुल था। এই বাগিচার সিংহাসনে ফুলের রাজা ছিল আসে, বুলবুলি তার কলরবে পরিয়ে দিত সমস্ত দিন। আজকে শুধু পাতা ঝরা, বাগানে নেই একটি কাঁটা। চোখের জলে মালি বলে হারিয়ে যাওয়া ফুলের কথা। আজ বহু শতাব্দীর ঘুম ভেঙে জেগে উঠছে ইতিহাস। আকাশে হাজার ফরিস্তার আলোর মতো ঘুম ভাঙছে কথা। সময়ের পাতায় হারিয়ে যাওয়া মুখ আজ আবার যেন স্পষ্ট হয়ে উঠছে, বলছে শোনাও, শোনাও আমাদের কথা। আমি মুর্শিদাবাদের রূপ। আমার মাটিতে ঘটে যাওয়া বহু ঘটনার চেষ্মদীপ গাওয়া। আজ আপনাদের শোনাবো বাংলার ইতিহাসের এক রক্তঝরা সময়ের দাস্তান, যার আঘাত করেছিল সমস্ত দেশের উপর। শোনাবো সুবে বাংলার স্বর্ণযুগের কথা। তার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার দীর্ঘশ্বাস আজও সন্ধ্যার অন্ধকারে ভেসে বেড়ায় এই মতিঝিলের বাতাসে। আজ পেশ করছি তার কাহিনী। যখন বাংলার দেওয়ান মুর্শিদ ওয়ানি উঠিয়ে নিয়ে আসেন ভাগীরথীর তীরে এই শহরে, তখন আমার নাম ছিল মুকসুদাবাদ। মুঘল সম্রাট আওরঙ্গজেব, যিনি তাকে বাংলার দেওয়ানের পদে বসিয়েছিলেন কুর্তুলব খান উপাধি দিয়ে, কাজে সন্তুষ্ট হয়ে তিনিই তাকে নতুন উপাধি দেন মুর্শিদ কুলি খান, যার নামে আজ আমার নাম মুর্শিদাবাদ। তার আমলে শুরু হয় বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী হুকুমত। সুখে, শান্তিতে আর সমৃদ্ধিতে মুর্শিদাবাদ হয়ে ওঠে ভারতবর্ষের অগ্রগণ্য নগরী। কিন্তু সবার অলক্ষ্যে মহাসাগর পার হয়ে আসছিল কালো। 1690 সালে জোরজাহান মুঘল সম্রাটের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির করে 3,000 টাকা মুদ্রা নেয়। হুগলির তীরে 3টি গ্রাম ছিল, গোবিন্দপুর, সুতানগর আর কলকাতা। আর 1715 সালে কেনা হয় হুগলি নদীর 2 তীরে 38খানা গ্রামের শর্ত। ইংরেজ দেশের মাটিতে তার পাতা ভাঙে মহাকাল পলাশীর প্রান্তর এক পা এগিয়ে গেলেন। মঞ্চে একে একে প্রবেশ করলেন আমাদের কাহিনীর প্রধান চরিত্ররা। আলী সন্তান ছিল না। তিনি তার 3 মেয়ের বিবাহ দিয়েছিলেন তার বড় ভাই হাজি আহমেদের 3 ছেলের সঙ্গে। নবাবের বড় মেয়ে কাসেটি বেগম, যার নিকাহ হয়েছিল নওয়াজেশ মোহাম্মদের সঙ্গে। তৈরি হয় প্রাসাদ, এক অপূর্ব স্থাপত্য কীর্তি, যা সারা দিন ভরে থাকতো পাখির গান, সারেঙ্গির মূর্ছনা আর নুপুরের ঝঙ্কার। যেখানে থাকতেন নওয়াজেশ আর তার বেগম কাসেটি বেগম। এই দেশের বহু জায়গায় আমি ঘুরেছি, কিন্তু মতিঝিলের মতো শান্তি কোথাও পাই না। এ তো আপনারই কীর্তি। একদিন যখন আমরা থাকবো না, তখন ওই মতিঝিল হয়ে যাবে। আর রয়ে যাবে আমাদের নাম। কাসেটি বেগমের সাধের প্রাসাদ মুর্শিদাবাদের শান, যেখানে ফেরদৌসের আলোর সঙ্গে ধীরে ধীরে মিশছিল
হিংসার অন্ধকার। তার কারণ রাজার পিতামহ আলীবর্দী খানের সবচেয়ে প্রিয়। পাটনা দুর্গের দরবারে আলীবর্দী ঘোষণা করেছিলেন, সিরাজ বয়সে নবীন, কিন্তু আল্লাহর মেহেরবানিতে ওর হিম্মত আর তাকত কাবিলে তারিফ। সুবে বাংলার জন্য ও প্রাণ দিতে পারে। তাই আমার পরে আমার দৌহিত্র সিরাজই হবে বাংলা, বিহার, উড়িষ্যার মাসনাদের অধিকার। তখন সিরাজের বয়স 17 বছর। 1756 সালে ইন্তেকাল হয় সর্বজনপ্রিয় প্রজাবৎসল নবাব আলীবর্দী খান। মসনদে বসলেন সিরাজউদ্দৌলা। এই তরুণ নবাবকে ঘিরে সুবে বাংলায় চলে উঠল অশান্তি আর চক্রান্তের আগুন, যার পুরোভাগে ছিলেন হোসেন আলম। হোসেন কুলি খাঁ ছিল আমার স্বামীর প্রিয় পাত্র। তাকে হত্যা করে সিরাজ যে অন্যায় করেছিল তার বহুগুণ অন্যায় সে আজ মসনদে বসে পড়ছে। তাই আমি এর প্রতিকার চাই। মীর জাফর সাহেব। বেগম সাহেবা, নবাবকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। উনি আমাদের কথা কানেই তোলেন না। বহু লোককে বেইজ্জত করেছেন জগৎ শেঠ। আপনি বলুন। আগে হ্যাঁ বেগম সাহেব, নবাব আমাকে হুকুম করেছিলেন ইউরোপীয় ব্যবসায়ীদের কাছ থেকে 3 কোটি টাকা আদায় করতে। আমি যখন বলি এই কাজ অসম্ভব, উনি সবার সামনে আমাকে জয় মেরেছেন। ছি, এই ঘমন, এই গুস্তাখি খোদাও মাফ করবেন না। কত কোটি টাকা আছে তোষাখানায় জানেন? হিরে জওয়ারাত, হুকুমত, সবার মালিক হবেন আপনি। ঠিক, দৌলত আমারও কিছু কম নেই। সিরাজকে সরানোর জন্য আমি তাও দিতে প্রস্তুত। Well, I think you can convince Ya Latif and Umi Chand to join you. After Siraj is deposed, we shall only take a small compensation for the East India Company. The rest, sir, will belong to you, to do as you please. কিন্তু আপনারা একটা কথা ভুলে যাচ্ছেন, নবাবের মোকাবিলা করা অত সহজ নয়। যদি একবার উনি খবর পান, তারকার দাম থাকবে না। রাইব সাহেব, উনি ইংরেজদের দু চোখে দেখতে পারেন না। হুঁশিয়ার থাকবেন। আর দিদি হুজুর, কি খবর মীর মদন? হুজুর, ইংরেজ কাশিম বাজারের চুক্তি মানছে না, নিজেদের মর্জি মাফিক সেনা চালাচ্ছে। কি এত সাহস? এরা বানিয়ার ছদ্মবেশে আমার বাংলাকে কেড়ে নিতে চায়। এবার ওদের একটা চরম শিক্ষা দিতে হবে। মীর মদন, সৈন্য প্রস্তুত করো। আমি কলকাতা আক্রমণ করে গুঁড়িয়ে দিতে চাই। জয় হুকুম। 16 জুন 1756 ঝড়ের মতন সিরাজের সৈন্যদল আজকে পড়ল কলকাতা। 20 জুন ফোর্ট উইলিয়াম আক্রমণ করল নবাবী সেনা। 124 জন নরনারী নিয়ে আত্মসমর্পণ করলেন কেল্লার প্রধান অলওয়েজ শাহ। ইংরেজের কেল্লা গুঁড়ো করে সিরাজ তার নাম রাখলেন আলীনগর। রক্ষণাবেক্ষণের দায়িত্ব মানিক চাঁদের উপর দিয়ে সিরাজ ফিরে গেলেন মুর্শিদাবাদ। তীব্র আঘাত লাগলো লর্ড ক্লাইভের অহংবোধে। Admiral Watson, this is intolerable. We must teach the Nawab a lesson he'll never forget. All right, sir. But we must proceed with caution. I've heard that he has even killed Shaukat Jung of Purnia in battle. I suggest that we send a message to Mir Jafar, Shaukat Seth, Umi Chand, and others, asking for a secret meeting. Yes, this time we'll sign a proper agreement with them, stating their rewards after the removal of that bloody Subedar. As you say, sir. সিরাজ বুঝতে পেরেছে হাতে বিপুল পরিমাণ অর্থের বিনিময় ইংরেজ
ইংরেজ প্রতিশ্রুতি দিল সিরাজকে সরানোর জন্য সব রকম সাহায্যের। এই গোপন সন্ধির আভাস পেয়ে নবাব মির্জাফরকে বন্দী করার ব্যবস্থা নিলেন। কিন্তু যখন উনি বুঝলেন যে ইংরেজের সঙ্গে এই চক্রান্তে আরো অনেকেই সামিল, সেই পরিকল্পনা তাকে ছাড়তে হলো। মির্জাফর, আপনি কি তাক্তের প্রতি আপনার আনুগত্য স্বীকার করতে প্রস্তুত? হুজুর, আমি আপনার গোলাম। তাহলে এই পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করুন, সুবে বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না। আমি শপথ করলাম শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাকে বিদেশি শত্রু থেকে রক্ষা করব। সাবাস! আসুন এবারে ইংরেজদের সমুচিত শিক্ষা দিন। সেনা নিয়ে কুচ করুন পলাশের দিকে। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। যে হুকুম হুজুর। সব আমবাগানে নবাবী ফৌজ ঘাটে গেল। 22 তারিখ নদী পেরিয়ে দেখা দিল ইংরেজ সেনা। লর্ড ক্লাইভ এই সময়টির জন্যই অপেক্ষা করছিলেন। Major Coote, what's the size of our troops? About 950 European infantry, 50 European artillery, about 50 English sailors, and a little over 2,000 native troops, sir. Good. And any news of the Nawab's army? Yes, sir. About 35,000 infantry, 15,000 cavalry, 53 field cannons, and 50 Frenchmen under Safra. Quite a sizable number, if I may say so. Quite right. But numbers are important in battle only when they come into play. And when you consider that the commanders of Siraj's army are the likes of Mir Jafar, Ya Latif, and Dullah Ram, you know what I mean. Correct, sir. But Mir Madan is still loyal to the Nawab. What's one man against an army? 23 জুন 1757 শুরু হলো পলাশীর যুদ্ধ। একটা মীর মদন আক্রমণ করলেন ইংরেজ সেনা। তার প্রবল পরাক্রমের কাছে পিছু হটতে শুরু করলেন ক্লাইভ। ঠিক এই সময় নামল অঝড় বৃষ্টি। ইতিহাসের কান্ডায় ঘটে গেল পলাশীর প্রান্তর। আর সঙ্গে থেকে গেল সিরাজের সমস্ত গোলাবারুদ। কিন্তু লড়াই ছাড়লেন না মির্জাফর। ইংরেজ ভেবেছে আমাদের গোলাবারুদ খতম মানে আমরাও খতম। আজ ওদেরকে কলেজ সাবিত করবার দিন। তোমরা এক একজন 10 ইংরেজের ওপর ভারী। ভাইও, আজ দেখিয়ে দাও সুবে বাংলার তাকত। দেশ রক্তবিন্দু দিয়ে লড়াই করো নবাবের জন্য, বাংলার জন্য। আক্রমণ! কিছু হচ্ছে থাকা ইংরেজ সেনার অতর্কিত গুরুত্ব শহীদ হলেন মির্জাফর। সিরাজের কাছে সেই খবর নিয়ে এলো মির্জাফর। বীর মদন আমাদের ছেড়ে বেহাস্তে গেছে। মির্জাফর, আমি বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। আমার মনে হয় সৈন্যরা ক্লান্ত। আপনি যদি যুদ্ধবিরতি ঘোষণা করান তাহলে আমরা কাল সকালে তাজা হয়ে ওই ইংরেজগুলোর উপর ঝাঁপিয়ে পড়তে পারি। তবে তাই হোক, আমার বাংলাকে যে কোনো মূল্যে স্বাধীন রাখতেই হবে। কিন্তু বিশ্বাসঘাতক মির্জাফরের এই পরামর্শের পিছনে আসল মতলব ধরতে পারেননি সিরাজ। তার রণক্লান্ত সেনা যখন একটু বিশ্রামের জন্য অস্ত্র ত্যাগ করেছে, ঠিক সেই সময় ঝড়ের মতো আক্রমণ করল ইংরেজ। হতচক্ষু সিরাজ 2000 অনুচর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা করল। পলাশীর প্রান্তর লাল করে অস্ত গেল বাংলা। এরপরে রিথা বাঘকে খাঁচায় ভরে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে। মির্জাফর হুকুম দিল সিরাজকে বন্দি রাখা, কিন্তু তার ছেলে মিরানের মতলব ছিল অন্য। সে তলব করল মোহাম্মদী বেগকে। মোহাম্মদী বেগ, আপা হুজুর বলেছেন সিরাজকে কয়েদ করতে, কিন্তু আমার মনে হয় তাতে খতরা বাড়বে। আমাকে কেন তলব করেছেন হুজুর? তুমি নবাবকে জানতে তো
আগে হ্যাঁ হুজুর, উনি আমাকে খুব বিশ্বাস করতেন। সেই জন্যই তোমাকে দরকার। তুমি যাবে তার কয়েকখানা, কোনো সন্দেহ হবে না। আর তারপর মৌকা বুঝে কি বলছেন হুজুর? যা বলছি তাই করো। ওকে না সরালে আমরা কেউ বাঁচবো না, তুমিও না। এই নাও মোহ, যাও হত্যা করো সিরাজকে। এরপর ঘাতকের তলোয়ারের আঘাতে শেষ হয়ে গেল সুবে বাংলার শেষ স্বাধীন নবাবের কাস্তা। সেই রক্তে ভেজা মসনদে ইংরেজরা বসালো মীর জাফরকে। কোটি কোটি টাকার বিনিময়ে বিকিয়ে গেল দেশের স্বাধীনতা। 200 বছরের জন্য ভারতবর্ষ চলে গেল পরাধীনতার অন্ধকারে। কালের রঙ্গমঞ্চ থেকে এরা সবাই একে একে বিদায় নিয়েছে। এই মতিঝিল যেমন আবার পাখির গানে ফুলের গন্ধে হেসে উঠেছে, মুর্শিদাবাদ আবার জাগবে নতুন করে এই নতুন স্বাধীন বাংলায়, যেখানে আমরা সবাই নবাব। নমস্কার। এখন আমরা মতিঝিল থেকে ফিরছি। এই যে মতিঝিলের রাত্রিরের লাইটিং, এই লাইট অ্যান্ড সাউন্ড খতম হলো, দেখে বেরোচ্ছি। ওই একই গান। এই গানটা তুলে যাবো, এইটা তুলিনি তো। ভিডিও কলটা তোলো। কলটা তোলো।
বিবেকানন্দের জন্মদিন। চলে যাচ্ছি। চলে যাচ্ছি ব্যাক টু শিয়ালদা, ভায়া এই ব্যাক টু কলকাতা ভায়া শিয়ালদা। জোর ঢুকছে।